আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সাথে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। বাবরি মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ। পারস্য উপসাগরে বিশেষ গুপ্তচর ড্রোন উড়ালো যুক্তরাষ্ট্র। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন। আফগানিস্তানকে কূটনৈতিক চরমপত্র দিল পাকিস্তান। গাজা পুনর্গঠন তহবিলে $7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি 9 দেশের। বাড়িতে ঢুকে রাহুল গান্ধীকে হত্যার হুমকি তরুণের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। ভিসা দেওয়া প্রায় 2 মাস বন্ধ ছিল। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে গেলে ডিসেম্বরে 2 দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু করেছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 3 দিনের মাথায় 2 দেশের কূটনৈতিক সম্পর্কের এই অগ্রগতি ঘটল। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে 2 দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে 13 ফেব্রুয়ারি সকালে তারেক রহমানকে এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকালে তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থন দেওয়ার কথা বলেন। বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে। মুঘল সম্রাট বাবর বা বাবরি মসজিদের নামে কোনো মসজিদ বা ধর্মীয় স্থাপনা নির্মাণ বা নামকরণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার একটি বেঞ্চ আবেদনটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এরপর আবেদনকারীর আইনজীবী তা প্রত্যাহার করে নেন। শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন, বাবর ছিলেন একজন আক্রমণকারী এবং তার নামে কোনো ধর্মীয় স্থাপনা বা মসজিদ নির্মিত হওয়া উচিত নয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দেন তৃণমূল কংগ্রেসের সাবেক সদস্য ও বিধায়ক হুমায়ুন কবির। এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে এই নামের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে। আবেদনকারী চেয়েছিলেন সমগ্র ভারতে বাবর বা বাবরি মসজিদের নামে যে কোনো প্রকার নির্মাণ বা নামকরণের অনুমতি না দেওয়ার জন্য যেন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। তবে শীর্ষ আদালত মামলাটি গ্রহণে কোনো আগ্রহ না দেখানোয় আবেদনকারী শেষ পর্যন্ত পিটিশনটি প্রত্যাহার করে নেন। ফলে মামলাটি খারিজ হয়ে যায়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর পারস্য উপসাগরের আকাশে আমেরিকার শক্তিশালী গুপ্তচর ড্রোনের আনাগোনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি থেকে একটি অত্যাধুনিক MQ-4B ট্রাইটন ড্রোন উড্ডয়ন করে পারস্য উপসাগর, সৌদি আরব এবং ইরাকের ওপর দিয়ে নজরদারি চালায়। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযানের আগে তথ্য সংগ্রহের লক্ষ্যে এই ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। MQ-4B ট্রাইটন মূলত নৌবাহিনীর জন্য একটি বিশেষ ড্রোন, যা 50,000 ফুটের বেশি উচ্চতায় একটানা 24 ঘন্টার বেশি সময় উঠতে সক্ষম। 360 ডিগ্রি রাডার প্রযুক্তিতে সমৃদ্ধ এই ড্রোনটি বিশাল জলরাশি ও উপকূলীয় অঞ্চলের লক্ষ্যবস্তু শনাক্ত ও সেগুলোর গতিবিধি ট্র্যাকিং করতে পারে। গত সপ্তাহেও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে ইরানের উপকূলের কাছাকাছি এই ধরনের ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইরানের সম্ভাব্য মার্কিন হামলায় সহায়তা করার জন্য ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি বলে জানতে পেরেছে বিবিসি। এর আগে মধ্যপ্রাচ্য অঞ্চলে হামলা চালানোর জন্য যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের RAF রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ট বিমান ঘাঁটি এবং ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের ভূখণ্ড দিয়েগো গার্সিয়াও ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে হস্তান্তর এবং সেখানে থাকা যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি লিজ নেওয়ার চুক্তি করেছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু যুক্তরাজ্য তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় সম্প্রতি এই চুক্তি সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানের ভূমি সন্ত্রাসীরা ব্যবহার করছে এ অভিযোগ তুলে এবার কাবুলকে কূটনৈতিক চরমপত্র দিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত 16 ফেব্রুয়ারি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলার পাকিস্তানের তালেবানপন্থী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন 11 জন সেনা। তার জেরেই পাঠানো হয়েছে এই চরমপত্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাজাউরের সেনা পুলিশ নিরাপত্তা চৌকিতে ফিতনা আল খারিজি বা টিটিপির আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 11 জন সেনা নিহত হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, হামলাকারী জঙ্গিরা আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। পাকিস্তান এই হামলার সর্বোচ্চ নিন্দা জানাচ্ছে এবং আফগানিস্তানের সরকারকে ইতোমধ্যে কূটনৈতিক চরমপত্র দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে ক্ষমতাসীন সরকার যেন তাৎক্ষণিক, সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণ করে। এক্ষেত্রে তালেবান সরকারের মধ্যে যদি কোনো প্রকার গড়িমসি পরিলক্ষিত হয়, তাহলে নিজেদের সেনাবাহিনী, বেসামরিক জনগণ এবং ভৌগোলিক অখণ্ড রক্ষার স্বার্থে খারিজিদের এবং তাদের মদতদাতাদের নিশ্চিহ্ন করতে পদক্ষেপ গ্রহণের অধিকার পাকিস্তান রাখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে শান্তি বোর্ডের প্রথম বৈঠক। প্রথম বৈঠকে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে $7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে 9টি সদস্য দেশ। পাশাপাশি 5টি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা মোতায়েনের জন্য সম্মত হয়েছে। বৃহস্পতিবার বোর্ডের সভায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোর্ড অব পিসে $10 বিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র, যদিও তিনি এই অর্থ কি কাজে ব্যবহার করা হবে তা নির্দিষ্ট করে বলেননি। ট্রাম্প বলেন, কাজাকিস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান এবং কুয়েত গাজার পুনর্গঠনের জন্য প্রাথমিক ডাউন পেমেন্ট সংগ্রহ করেছে। তিনি জানান, প্রতিটি ডলার ব্যয় করা হবে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য। শান্তি বোর্ড দেখিয়ে দিচ্ছে কিভাবে একটি উন্নত ভবিষ্যতে গড়ে তোলা যেতে পারে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্নির্মাণের জন্য প্রয়োজন আনুমানিক $70 বিলিয়ন। প্রতিশ্রুতিবদ্ধ তহবিল এর একটি ভগ্নাংশ মাত্র। ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করার হুমকি দিয়েছেন রাজস্থান রাজ্যের এক তরুণ। এ ঘটনায় মরু রাজ্য রাজস্থানের কোটা জেলা থেকে গতকাল বৃহস্পতিবার ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার বিজেপি নেতা ওম বিড়লা এই কোটা আসন থেকে নির্বাচিত হয়েছেন। রাহুলকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া তরুণের নাম রাজ সিং। সম্প্রতি এক ভিডিওতে রাজ সিং কংগ্রেস ও লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে খুন করার হুমকি দেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে কোটা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সংসদের বাজেট অধিবেশনে কংগ্রেস সহ বিরোধীরা ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব নিয়ে আলোচনায় রাহুল নানাভাবে সরকারকে আক্রমণ করেন। ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবনের লেখা এক বইয়ের কিছু উদ্ধৃতি দিতে গেলে সরকার পক্ষ তার তীব্র বিরোধিতা করে। স্পিকার ওম বিড়লাও রাহুল সহ বিরোধীদের বাধা দেন। প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ ছাড়াই স্পিকার ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব পাশ করিয়ে দেন। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।